নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠা আর মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। দেখুন, তৃণমূল আমলে একাধিক তৃণমূল নেতার হম্বিতম্বি আমরা দেখেছিলাম। জমানা পাল্টে গেছে, তারপরেও তৃণমূল নেতার কীর্তি দেখে চক্ষু চড়ক গাছ। দুদিন আগে দিলীপ মণ্ডল এবারও বিধায়ক নির্বাচিত হয়েছেন। একটি মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন। আজকে যখন তার বাড়িতে পুলিশ যায়, পুলিশেরও বোধহয় চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল তার বাড়ির বহরটা দেখে। গোটা বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আর ভেতরে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। দিলীপ মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তারপরেই পুলিশের এই অভিযান। এসে ভিড়মি খেয়ে গেছি। এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে একটা গুহা। বাড়ির অভ্যন্তরে এরকম গুহা তৈরি করা হয়েছে। সেই গুহার মধ্যে আবার রয়েছে গোপন ঘর। সেই ঘরে না জানি কি আছে, ঢুকতে ভয় করছে, কারণ যেভাবে জিনিসপত্র এখানে রাখা রয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস। বাড়ির মধ্যে একটা আস্ত গুহা তৈরি করে ফেলেছেন এই তৃণমূল নেতা, পাঁচবারের বিধায়ক দিলীপ মণ্ডল। এই গুহা থেকে যদি বেরোই, তাহলে আসবে একটা সাঁকো। সেই সাঁকোর নিচে সুন্দর একটা বাঁধানো ঘাটের মতন তৈরি করা হয়েছে। সেই সাঁকো ভেদ করে যখন আমরা বেরোবো, তখন কোথায় গিয়ে পড়বো? তখন গিয়ে পড়বো একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘর। সেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এখনও এসি চলছে এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের বাইরেরটা হচ্ছে গ্লাস ডোর, চারদিকটা খোলা। ভেতরে অন্তত 5টা ক্যারাম বোর্ড রয়েছে। কারা খেলেন, কি খেলেন বুঝতে পারছি না। একেবারে 5 স্টার রিসর্ট, দোলনা দুলছে। এইভাবেই কিন্তু আভিজাত্যের একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক বলা চলে। একেবারে সবুজ গালিচা, সুন্দর করে তৈরি করা বাগান, চারদিকে একেবারে আয়েশের কোনো খামতি নেই। বৈদেশিক পাখি, তার পাশে সুইমিং পুল, কি নেই এখানে। এইভাবে এখানে আরাম করার জায়গা। এখানেও ক্যারাম বোর্ড রয়েছে। একেবারে সভা পারিষদ নিয়ে মহারাজারা যেমন বসেন, তেমনই পরিস্থিতি, তেমনই পরিকাঠামো এখানে রয়েছে। এখান থেকে যদি এগোই, তাহলে আবার খাঁচা, বৈদেশিক পাখি উড়ে বেড়াচ্ছে, পাখি ডাকছে, পাখির কুজন শোনা যাচ্ছে, আভিজাত্যের একেবারে শীর্ষে। তার পাশে চলে আসি, তার পাশে চলে আসলে দেখতে পাবো বিদেশি কুকুর, একটার পর একটা বিদেশি কুকুরের থাকার জায়গা। তার পাশে আবার একটা বাঁধানো পুকুর, সেই পুকুরের অদূরে আবার একটা ফার্ম, সেখানেও নিশ্চয়ই পাখি টাখি রয়েছে এবং এখানে ফাউন্টেন রয়েছে। আমাদের কোনো বিরাম নেই, একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক। পুকুরটা পেরিয়ে যখন আমরা ঢুকছি, তখন খুলে যাচ্ছে আবার একটা দিগন্ত, নতুন একটা বাগান। সেই বাগানে হরিণ, বাঘ ইত্যাদি স্ট্যাচু তৈরি করা হয়েছে এবং গাছগুলোকে সুন্দর করে ছাটা, একেবারে পরিমিত একটা জায়গা। মানে বিলাসবহুল রুচিশীলতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। সেই গুহার উপরেই উঠে আবার তৈরি হচ্ছে আবার একটা প্রাসাদ। সেই প্রাসাদকে রাজমহল বললেও কম বলা হবে, যা অন্তত এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে। হয়তো এবারে বিধায়ক হলে বা আবার সরকার থাকলে বা অন্য কিছু হলে, কোনোভাবে অর্থ সংস্থান হলে এটা তৈরি হয়ে যেত। তো এখানেই শেষ নয়, এখানে তো শেষ নয়, সেখান থেকে আরও এগোলে দেখতে পাবো এই বাগান যেখানে শেষ হচ্ছে, সেখানে একেবারে যেভাবে 5 স্টার হোটেলে থাকে, একটার পর একটা মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সেটা কোথায় শুরু কোথায় শেষ খোঁজ পাচ্ছি না, বুঝতে পারছি না। এগিয়ে যাচ্ছি, আবার একটা ঘর তৈরি হচ্ছে। কার বাড়ি এই বাগানের মধ্যে, কেন তৈরি হচ্ছে বুঝতে পারছি না। আবার একটা ফাউন্টেন, তারপরে আবার ওদিকে যাওয়ার রাস্তা। চারদিকে তৈরি হচ্ছে একের পর এক আভিজাত্যের ঠিকানা। এবং এভাবেই কিন্তু দাপটের সঙ্গে রাজনীতি করে এই এত কিছু বানিয়ে ফেলেছেন। দেখুন, এই যে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার বাড়িতে ঢুকলে পরে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যেতে হয়। কি নেই সেখানে বলুন তো? গুহা থেকে সুইমিং পুল, ঝর্ণা, শৌখিন বাঁশের পুল থেকে সুসজ্জিত লন, পাশেই চিড়িয়াখানা, সেখানে খাঁচাবন্দি অনেক প্রজাতির বিদেশি পাখি। লনে আবার দামি দামি বাঘ, হরিণের মূর্তি। একবার দেখাই আপনাদের সেই ছবি, দেখুন। এই বাড়ির সিসিটিভিতে এসে বসলাম। এই যে এটা বাইরের সিসিটিভি, এটা পার্কের সিসিটিভি, এটা সুইমিং পুলের সিসিটিভি, এটা মেন গেটের সিসিটিভি। এইগুলো বোধহয় কোনো ঘরের সিসিটিভি হবে। গাড়ির সিসিটিভি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ 16টা ক্যামেরার আউটপুট থাকা উচিত। বাইরে থেকেই দেখবো। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে 2-3টে ঘর আছে। হাওড়া ব্রিজের প্রতিকৃতি আছে, সুন্দর ডাইনিং টেবিল আছে, তার পাশে সোফা আছে। এইভাবেই কিন্তু না, ভেতরে যাচ্ছে না, এইভাবেই কিন্তু গোটা ঘর দেখা যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে মানে বিলাসবহুল ঘর,
এবং কোন কোন কিভাবে 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 তারা সেই সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে তারা এই সুন্দর বাড়ি বানালেন সেটা তো আমরা জানি না, আমরা দেখাচ্ছি যে এই বিলাসবহুল ঘর রয়েছে। কেন্দ্রীয় বাহিনী পুলিশ এরা কথা বলছেন, এই জায়গাগুলো তল্লাশি হয়েছে, চারদিকটা খুলে দেখা হয়েছে, বিছানা তুলে চারদিকে তল্লাশি হয়েছে। এই যে দিলীপ মণ্ডল, তুমি দেখতে পাচ্ছি দিলীপ মণ্ডলের ছবি রয়েছে, 5বারের বিধায়ক, তার কম্পিউটার গুলো সব চেক করা হয়েছে। কি কি পাওয়া গেছে, কি পাওয়া গেছে, কি পাওয়া যায়নি, এগুলো পুলিশ নিশ্চয়ই রিপোর্ট দেবে এবং এইভাবে সার্চ হয়েছে। আমরা বাইরের দিকটা যদি চলে আসি, কুণালকে বলবো একটা আসতে, এখানে বসে কিন্তু সুন্দর করে একটা ভিউ পাওয়া যাচ্ছে বাড়ির সামনেরটা। আমি দেখাতে বলবো, সামনে সুইমিং পুল, তার পাশে বাগান, ওদিকে বিস্তীর্ণ এলাকা, ওখানে নতুন একটা বাড়ি হচ্ছে। সবটা মিলিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু দিলীপ মণ্ডল তার বাড়ি এটা। এবং নিঃসন্দেহে মানে কি তদন্ত হচ্ছে, কেন তদন্ত হচ্ছে, কি করে তিনি সম্পত্তি করলেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকবে, অনেক আলোচনা হবে। তবে এই বাড়ি দেখে কিন্তু তাক লেগে যাচ্ছে। বাংলার মানুষকে দেখতে বলবো এবং বাংলার মানুষকে বিচার করতে বলবো যে কি অপশাসন থেকে তারা বিজেপিকে এনে এই বাংলাকে মুক্ত করেছেন। এবং একজন মন্ত্রী, এবং সে কোনো প্রমিনেন্ট টিএমসি লিডার না, সে তার যদি দক্ষিণ 24 পরগনা এই ধরনের বিলাসবহুল বাড়ি, তাতে গুহার মতো নাকি স্ট্রাকচার, এবং তারপরে নাকি আবার থাকার জন্য ঘর, এবং বেআইনি পাখি, মানে যে পাখিগুলোকে নাকি রাখা যায় না সেগুলো পাওয়া যাচ্ছে, তো মানে তাজমহলকেও হার মানাবে। এবং এই বাড়ি নয়, তো দেখে মনে হচ্ছে রিসর্ট। এবং এইভাবে তৃণমূল নেতারা যদি এই কয়েক বছরে, মাত্র 15 বছর তারা ক্ষমতায় থাকলেন, তাতে যদি এই ধরনের রিসর্ট করে থাকে দক্ষিণ 24 পরগনার মতো একটি প্রান্তিক জেলার একজন নেতা, তাহলে অন্যান্য বড় বড় নেতারা কি করেছেন, মদন মিত্র কি করেছেন, ফিরহাদ হাকিম সাহেব কি করেছেন, অন্যান্য নেতৃত্ব কি করেছেন, সেটাও একবার দেখা উচিত বলে আমার মনে হয়। পৈলানের প্রাসাদোপম বাড়ি তো দেখলেন এই তৃণমূল বিধায়কের, আরো একটা বাড়িতে নিয়ে যাব, সেটাও সেই প্রাসাদেরই মতো, ফলতার। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তার ফলতার বাড়ি দেখুন। এবং এখনো পর্যন্ত ক্ষমতার নেশা কাটেনি কিন্তু তার, দল সরকারে নেই, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির দেওয়ালে নাম ফলকে লেখা পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। জমির দালালি থেকে জমির হাঙর দিলীপ মণ্ডল। এলাকার মানুষই অভিযোগ করছেন গরিবের মুখ বন্ধে তিনি নাকি টাকাও বিলোতেন। আরো একটা বাড়ির ছবি দেখুন, কৈলান ফলতা দুটো জায়গায় প্রাসাদ গড়েছেন এই দিলীপ মণ্ডল। ফলতার উত্তর চালুয়াড়ি গ্রাম, এইটাই হচ্ছে দিলীপ মণ্ডলের জন্মভিটে। এখানেই কিন্তু বছর 6 আগে পর্যন্ত মাটির বাড়ি ছিল এবং সেই বাড়ি ভেঙে দিলীপ মণ্ডল এখানে একটি প্রাসাদোপম বাংলো তৈরি করেছেন এবং বাংলোর ঠিক পাশেই একটি মন্দির তৈরি করেছেন। উল্টো রথের সময় এই মন্দিরে পুজো হয়, সেই সময় দিলীপ মণ্ডল আসেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এখানেই কিন্তু এলাকার বাসিন্দারা তাকে দেখতে পান। এবং এছাড়াও কিন্তু বছরে মাঝে মধ্যেই দিলীপ মণ্ডল এখানে এসে থাকেন এবং তার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে এখানে এসে মিলিত হন। তবে দিলীপ মণ্ডল অনেকটাই ছোটোবেলায় কিন্তু তার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে চলে গেছিলেন পৈলানে মামার বাড়িতে, সেখান থেকেই তার বড় হয়ে ওঠা। এবং তারপর তিনি ওখানেই ব্যবসা শুরু করেন এবং তৃণমূলের আমলে তার উত্থান এবং মন্ত্রী। কিন্তু এই গ্রামের বাসিন্দাদেরকে তিনি কিন্তু ভোলেননি, তিনি মাঝে মধ্যেই আসতেন এই গ্রামে, এসে এই গ্রামের যারা গরিব মানুষ তাদেরকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। ফলে এলাকার বাসিন্দারা কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেকটাই উৎসাহিত। ফলে দিলীপ মণ্ডল, আমি আবার একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মন্দিরের পাশেই কিন্তু প্রাসাদোপম বাংলো। এবং দিলীপ মণ্ডল কী ব্যবসা করতেন এবং কিভাবে তার উত্থান, সেটা কিন্তু এই গ্রামের বাসিন্দাদের অনেকেই অজানা। তারা বলছেন যে তিনি তৃণমূলের নেতা ছিলেন, তৃণমূলের বিধায়ক হন, তারপর মন্ত্রিত্ব হন, এবারেও তিনি জয়লাভ করেছেন এবং তিনি বিধায়ক হয়েছেন। এবং তার যে প্রাসাদোপম বাংলো এবং মন্দির, এই সমস্ত কিছুর যে সমস্ত অর্থ কোথা থেকে আসতো বা কিভাবে আসতো, সেটা কিন্তু এখানকার বাসিন্দাদের একেবারেই অজানা। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। একটা ছোট মাটির বাড়ি ছিল, সেখান থেকে বছর 6-7 আগে এই বাংলোটা করে, মন্দির করে। উল্টো রথেতে এসে পুজো আচ্ছি দেয়টায়, কালী পুজোতে আসে, এখানে কালী পুজোতে সাহায্য টাহায্য কিছু করে টরে, গরিব মানুষদের কাপড় টাপড়েও বিলি টিলি করে, আর্থিক সহায়তাগুলোও করে। দিলীপ মণ্ডল তো মানে আমরা জ্ঞান হাতে ওনাকে এখানে দেখিনি, উনি অ্যাকচুয়ালি পৈগানেই থাকতেন, ওখানেই ওনার রাজনীতি জীবন, যা কিছু করেছে ওখানেই করেছে, ফালতার সঙ্গে ওনার রাজনীতির কোনো যোগাযোগ নেই। আর আমাদের চালুয়াড়িতে মাঝে মাঝে আসে, পুজো হলে টুকটাক শ্যামাকালী পুজোয় ওই ঘুরতে আসে, দেশবাড়ি আছে, আমাদের এলাকায় ওনার কোনো প্রভাবও নেই, উনি এখানে কিছু করেও না।
সাধারণ মানুষের পয়সা থমিয়ে এরকম করা হয়েছে। তো এর তো একটা শেষ তো থাকবেই। কত মানুষের চোখের জল ওই প্রাসাদের কোণে কোণে, কত মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে ওই প্রাসাদের ইট গাঁথা হয়েছে, কত লোকের চাকরি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, কত হতভাগিনীকে অন্ধকারে যেতে হয়েছে শুধুমাত্র ওই প্রাসাদটা তৈরি করার জন্য। এইসব বললে আবার আপনারা আমাদের বলবেন প্ররোচনা ছড়াচ্ছে। ঠিক আছে, অন্য কোনো দেশ হলে গণ অভ্যুত্থান হতো। বিজেপির শাসিত বা বিজেপি সেবিত রাজ্য বলে এখনো পর্যন্ত ওইসব আপনারাও দেখাতে পাচ্ছেন। শান্তভাবে বাঙালি এগুলো দেখছে, বিশ্বাস করছে যে নিশ্চয়ই প্রশাসন কোনো ব্যবস্থা নেবে। দেখুন, 15 বছর ধরে তৃণমূলের নেতারা মা মাটি মানুষ স্লোগান দিয়েছেন, আর জায়গায় জায়গায় এক একজন নেতা, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, পেল্লাই পেল্লাই কতগুলো বাড়ি বানিয়েছেন। আপনাদেরকে দিলীপ মণ্ডলের বাড়ি দেখালাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 মহলাকে বোধহয় লজ্জায় ফেলে দেবে। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি মাঝের ছবিটা দেখুন, শামীম তার গুপ্ত সাম্রাজ্য, সামান্য একজন শপিং মলের কর্মচারী, সেখান থেকে তৃণমূল নেতা হলেন, আর তারপরে পেল্লাই এই বাড়ির ভেতরে সুড়ঙ্গের ভেতরে রাজকীয় ব্যাপার। পাশাপাশি আপনাদেরকে কলকাতা পুরসভার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও দেখাচ্ছি, হাতিবাড়ি বলে পরিচিত। ছবিটা একবার দেখুন, এই হচ্ছে কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, তার বাড়ি দেখুন। টাকার উৎস কি বৃত্তান্ত, এগুলো নিয়ে আগামীতে তদন্ত হবে কিনা আমরা জানি না, কিন্তু যে হলফনামা দিয়েছেন নির্বাচনের সময়, এফিডেভিট দিয়েছেন, তার সঙ্গে কি এই বাড়িগুলো, এই সম্পত্তি মানানসই, এই প্রশ্ন কিন্তু উঠছে। আপনাদেরকে পরপর ছবি দেখাচ্ছি আমরা। আর এবারে আপনাদের মনে করাবো হাওড়ার শিবপুরের শামীম আহমেদের বাড়ির কথা। একবার ভেবে দেখুন, তৃণমূলের ছত্রছায়ায় যার দাপট, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও একেবারে ত্রাস এলাকায়, এই নামটা, ভোটের পর এলাকায় সন্ত্রাস ছড়াতে বোমাবাজি। শিবপুরের শামীম আহমেদ, তার বাড়িতে পুলিশ যেতেই তৃণমূলের এই কুখ্যাত নেতার গুপ্ত সাম্রাজ্যের হদিশ মেলে। তৃণমূল জামানার ত্রাস এখন ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে আছে কে জানে। সুব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। সুব্রতর কাছে চলে যাবো সরাসরি। সুব্রত, এই যে শামীম আহমেদ, তার কি এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া গিয়েছে? দেখো, গত 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে যে ঘটনা ঘটিয়েছিল রাজ্যে পালাবদলের পর এই শামীম আহমেদ ওরফে পারে এলাকায় বিজেপি সংখ্যালঘু সেল, তার যে নেতৃত্ব, তার বাড়িতে হামলা চালায়। এই শামীম আহমেদের নেতৃত্বে বোমাগুলি ছোড়া হয়, এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। এরপরেই কিন্তু পুলিশ তদন্তে নামে এবং শামীমের বাড়ি, সেখানে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ হয়। তার ফ্ল্যাটের মধ্যে থেকে গুপ্ত সিঁড়ি এবং সেই সিঁড়ি থেকে নেমে রাজশাহী ফ্ল্যাট, যে ছবি আমরা দেখাচ্ছি, এখনো পর্যন্ত পুলিশ সেই শামীমকে খুঁজছে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের বাইরে প্রভাবশালী নেতাদের হাত থাকায় সে কিন্তু রাজ্যের বাইরে রয়েছে, কিন্তু পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এখনো। ধন্যবাদ তোমাকে। তৃণমূলের নেতা বিধায়কদের বৈভব দেখালাম, বিশাল বিশাল বাড়ি দেখালাম। এবার বিজেপি বিধায়কের সাদামাটা জীবন দেখুন। সাইকেলে চেপে বিধানসভায় আসলেন বিজেপি বিধায়ক। কারণ প্রধানমন্ত্রী তিনি তো বলেছেন যে জ্বালানির খরচ বাঁচাতে হবে, জ্বালানি বাঁচাতে হবে। তাই বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি, হলদিয়ার তিনি বিধায়ক, তিনি আজ সাইকেলে চেপেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন। হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ কুমার বিজলি তিনি সাইকেল চালিয়ে আসছেন এমএলএ হোস্টেল থেকে। প্রদীপবাবু, কেন? প্রধানমন্ত্রী বলেছে তেল সাশ্রয় করতে, সেই জন্য চেষ্টা করছি যতটা তেলের সাশ্রয় করা যায়। শ্রমিকদের কাছে এই বার্তা দেব, প্রধানমন্ত্রী যেহেতু এই বার্তা দিয়েছে সেহেতু আমরা চেষ্টা করব যেখানে যতটা তেল সাশ্রয় করা যায়। প্রধানমন্ত্রীর যেহেতু বার্তা দিয়েছে জনসাধারণের উদ্দেশ্যে, সেহেতু আমিও একজন ওনার সরকারের সৈনিক, পশ্চিমবঙ্গ সরকারের সৈনিক হিসেবে আমিও এই বার্তা দিতে চাই সবার কাছে, অযথা গাড়ির তেল যাতে না পোড়ানো হয়, যাতে আমরা তেল সাশ্রয় করি, সেই জন্যই এটা আমার বার্তা। প্রদীপ কুমার বিজলি তিনি নিজে শ্রমিক সংগঠনের নেতা, দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। আর গতকালই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি
জ্বালানি সাশ্রয়ের কথা বলছেন, গত কয়েকদিন ধরে বলছেন, এবং নিজের যে এসপিজির নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার ক্ষেত্রে কনভয় কাটছাট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও করেছেন। আর সেই জেলা থেকে নির্বাচিত, হলদিয়া থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক প্রদীপ কুমার বিজলি, সেই কারণেই তিনি এমএলএ হোস্টেল থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় এলেন শপথ নেবেন বলে। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা। বদলের বাংলায় বেআইনি নির্মাণ হয়ে থাকলে সাবধান, পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, যদি ঠিকঠাক মানে বৈধ বিল্ডিং প্ল্যান না থাকে তাহলে বুলডোজার চলবে। তিলজলায় চামড়ার কারখানা সহ জোড়া বাড়ি ভাঙার কাজ চলছে। নিশ্চয় মনে আছে আপনাদের, গত মঙ্গলবার এই তিলজলায় বেআইনি কারখানায় অগ্নিকাণ্ডে দুজনের প্রাণ যায়। বিল্ডিং প্ল্যান না থাকলেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গতকালের পর আজও চলছে বুলডোজার। বসবাসকারীদের অন্য জায়গায় যাওয়ার সময় দেওয়া উচিত, মত ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটা ইললিগাল বিল্ডিং হলো, বিল্ডিংকে নির্দিষ্ট টাইম একটা দেওয়া দরকার, যারা আছে তাদের খালি করে দেওয়ার। মানে 24 ঘন্টার নোটিশ দিল না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যেভাবে সেখানে এদের উপরে বুলডোজার চালাচ্ছে, এটা সম্পূর্ণভাবে বৈষম্য হচ্ছে, অনৈতিক হচ্ছে। রাজ্য প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে দেব, এবং আইনি পরামর্শ কিভাবে নিজে। এই বেআইনি নির্মাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন? রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই, কমপ্লিটলি অবৈধ। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি, এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। তিলজলার পর এবারে গড়িয়া, বেআইনি নির্মাণ ভাঙতে গড়িয়াতে সেখানে চললো এবারে বুলডোজার। যেমনটা ছবি দেখা গেছে, কোর্টের নির্দেশে মিতালি সংঘের পাশে বেআইনিভাবে তৈরি ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু হয়েছে। দেখাবো আপনাদেরকে ছবিগুলো, দেখুন একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। একেবারে মিতালি সংঘ, গড়িয়ার মিতালি সংঘের পাশে বেআইনিভাবে তৈরি এই ক্লক টাওয়ার ভেঙে ফেলার কোর্টের নির্দেশে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে একটার পর একটা ছবি দেখাচ্ছি, একদিকে তিলজলার ছবিটা দেখাচ্ছি, আরেকদিকে গড়িয়ার ছবি দেখাচ্ছি, দুটো ছবি দেখাচ্ছি। দু জায়গাতেই এবারে বুলডোজার চললো, বেআইনি নির্মাণ ভাঙতে কিন্তু বুলডোজার চালানো হয়েছে। একদিকে আপনাদেরকে তিলজলার ছবি দেখাচ্ছি, আর অপরদিকে গড়িয়ার মিতালি সংঘর পাশে যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার কোর্টের নির্দেশে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ভালো ছবিটা দেখো, ফিল্মটা ভালো লাগছে দেখে। তখন আমাদের সিনিয়ররা অরূপ বিশ্বাসের অফিসে গেছিলো, তখন ঢুকিয়ে নিয়ে বলেছে এক্ষুনি দেখবেন আপনাদেরকে 10টা মহিলাকে দিয়ে এমন কেস দেবো গারদে ঢুকে যাবেন। তো সিনিয়ররা সেভাবে মানসিক দিক থেকে সবাই বয়স্ক হয়েছে, সবাই ভয় পেয়ে গেছিলো। তখন এই যে উনি যে স্পোর্টস মিনিস্টার, উনি যে খেলাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। মাঠগুলোকে দেখে নিয়েছেন তো, এলাকায় এলাকায় সব মাঠগুলোকে প্রমোটারদের হাতে তুলে দেওয়া। এটা আমাদের ঐতিহ্যশালী মাঠ, আমাদের গড়িয়া মিতালি সংঘ। এই মাঠটাকে আমরা এখান থেকে কলকাতা শহরে অনেক বড় বড় প্লেয়ার, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এডিয়ান ক্লাবে খেলেছে, সেই খেলাটাকে বন্ধ করে দিতে চেয়েছে। নিশ্চয়ই বেআইনি জিনিসটা 1 মাস ধরে এই জিনিসটা একটা হট করে একটা জিনিস তৈরি হয়নি। তাহলে কর্পোরেশন যখন জানে এটা বেআইনি, তাহলে সেই সময় কর্পোরেশন কেন বাধা দেয়নি? আর মিতালি কি তখন চিঠি দিয়েছিল কর্পোরেশন হাইকোর্টকে? তাহলে হঠাৎ করে এখনই বেআইনিটা হলো, কিন্তু তখন কি তাহলে সেই সরকারকে মদত দিয়েছিল, বা সেই কাউন্সিলর যে করেছিল তাকে কি কর্পোরেশন মদত দিয়েছিল? হঠাৎ করে এখন কেন হলো?
গড়িয়া মিতালি সংঘের যে মাঠ রয়েছে সেই মাঠের সামনে একটি অবৈধ নির্মাণ, একটি ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারটি ভাঙতে এদিনকে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল কলকাতা পুরসভাকে। কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত ভাঙা যায়নি সেই ক্লক টাওয়ার। তার কারণ এখানকার যে স্থানীয় কাউন্সিলর এবং টালিগঞ্জ বিধানসভার যে প্রাক্তন বিধায়ক, তাদের যে অঙ্গুলি হেলনেই এই যে অবৈধ নির্মাণ তা ভাঙা যায়নি। এমনকি তারা অভিযোগ করেন যে পার্শ্ববর্তী যে একটি ক্লাব রয়েছে তাদের সহযোগিতায় এই যে অবৈধ যে ক্লক টাওয়ারটি রয়েছে সেই ক্লক টাওয়ারটি ভাঙা যায়নি এবং যখন পুরসভার আধিকারিকরা আসে তাদেরকে সেই কাজে বাধা দেওয়া হয়। কিন্তু 2023 সালে এই যে গড়িয়া মিতালি সংঘের যে মাঠ রয়েছে সেই মাঠেরই একটি বিশাল অংশ দখল করে সেই ক্লক টাওয়ারটি নির্মাণ করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা করে এই গড়িয়া মিতালি সংঘের ক্লাব কর্তৃপক্ষ। ফুটবল মাঠ, যেই ফুটবল মাঠটা 7 সাইড বা 8 সাইডের যে ফুটবল মাঠ বলা যেতে পারে, সেখানে যদি এই ক্লক টাওয়ারটা থাকে, যেই কংক্রিটের নির্মাণটা থাকার ফলে কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু ফুটবলারদের এখানটা খেলার জায়গাটা পুরো একদম দখল করে রাখা হয়েছে। ফলে অর্থাৎ কোনো ফুটবলার যদি কোনো খেলায় যদি কর্নার হয় তাহলে এখান থেকে যেরকম সঠিকভাবে কর্নার নেওয়া যাবে না, পাশাপাশি যে কোনো প্লেয়ারের খেলার সময় কিন্তু এখানে চোট আঘাতে লেগে যাওয়ারও একটা প্রবল সম্ভাবনা থাকে, কারণ একদম মাঠের গায়েই রয়েছে কংক্রিটের নির্মাণ। নতুন করে আবার হাইকোর্টের অর্ডার এবং তারপরে দেখা গেল কলকাতা পুরসভার যে কর্মীরা আছেন তারা এদিন আসেন এবং তারপরে এই ক্লক টাওয়ারটি যে অবৈধভাবে এখানে রয়েছে সেটা ভাঙার কাজ করেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। ক্লকটা অবৈধ নির্মাণ, এটা ক্লাবের সম্পূর্ণ প্রপার্টি। এখান থেকে কলকাতার মোহনবাগান, মোহামেডান, এরিয়ান ক্লাব, অ্যাথলেটিক্সে বেঙ্গল খেলেছে, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেট করেছে। সেই জায়গাটাকে নিমিষে একটা ধ্বংস করে দিতে হবে একটা লোকাল কাউন্সিলর। রিপিটেডলি আমরা বলেছি, ভার্বালি কথা হয়েছে, তার সঙ্গে আলোচনা করেছি যাতে সুষ্ঠুভাবে জিনিসটা হয়, খেলার মাঠটা সবার। তারপরে তো আমরা কেসে গেলাম, মিস্টার অরূপ বিশ্বাস তখন স্পোর্টস মিনিস্টারও ছিলেন, তো আমরা সরাসরি ওনার অফিসে যাই, গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে এটাকে স্টপ করার জন্য। উনি বলছেন দেখবো, পঞ্চায়েত ডিভিশন আপনার দেখবো। এইভাবে করে করে আমাদের চলে যায় বহুদিন। বাধ্য আমরা ফার্দার আবার হাইকোর্টে যাই, আমাদের অভাব অভিযোগটা জানাই যে খেলাধুলা বন্ধ, ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো বন্ধ। তখন ওনারা আবার ফার্দার এই রায় দিয়েছেন, আজকে তার কার্যকরী হচ্ছে। বন্ধ করে দিয়েছিল কারাটে, ফুটবল, যোগা, জিম, আমাদের সব হতো এখানে। সন্দীপ দাস, অরূপ বিশ্বাস এরা অত পুলিশের চাপ দিত আমাদেরকে, আমরা মানে সব প্রোগ্রাম বন্ধ করতে হয়েছিল আমাদেরকে। এই মাঠের মধ্যে মাঠের দুনিয়ার খেলাধুলা সব বন্ধ করে দিয়েছিল। পলিটিক্যাল প্রোগ্রাম নিত, সন্দীপ দাস পলিটিক্যাল প্রোগ্রাম নিত এখানে পুরো পাড়ার সঙ্গে গট আপ করে আমাদের মাঠে ছেলেদেরকে খেলা হতো। গার্জিয়ান যারা যোগা জিম তাদের গালাগালি করতে হতো, থ্রেট করা হতো আমাদের, আমরা কেউ মাঠে আসতে পারতাম না।